তো সবশেষ যে আলোচনাটির জন্ম দিয়েছেন বালেন্দ্র শাহ সেটি হচ্ছে তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার সাথে বৈঠক করতে রাজি হননি। হিম্মত দেখে আমরা খুব খুশি হচ্ছি। আমরা চাই যে বাংলাদেশও এরকম হিম্মত দেখাক এবং এই হিম্মতের সাথে বাংলাদেশ ঘুরে দাঁড়াক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। নেপালের তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তিনি একের পর একেবারে বলা যায় যে আলোচনা জন্ম দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং তার প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু শুধু তার দেশের ভিতরে নয়, দেশের বাইরেও আলোচনা হচ্ছে। আমাদের দেশে বিষয়টা আরও বেশি আলোচনা হয় তার সিদ্ধান্তগুলো নিয়ে, এ কারণে যে আমাদের দেশেও একটা অভ্যুত্থান হয়েছিল এবং অভ্যুত্থানের পরে একটা সরকার গঠন হয়েছিল, তারপরে নির্বাচিত সরকার এসেছে। নেপালেও ঠিক একইভাবেই ঘটনাগুলো ঘটেছে অভ্যুত্থান পরবর্তী এবং পরপর কিন্তু ঘটনাগুলো ঘটেছে। ফলে অনেকেই এটি একটির সাথে আরেকটিকে মিলিয়ে দেখতে চান এবং ওই দেশ কী করছে, আমাদের দেশ কী করছে, সেই বিষয়গুলোকে অনেকেই মিলিয়ে দেখতে চান। তো সবশেষ যে আলোচনাটির জন্ম দিয়েছেন বালেন্দ্র শাহ সেটি হচ্ছে তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার সাথে বৈঠক করতে রাজি হননি এবং এই বিষয়টি এখন সোশ্যাল মিডিয়া তো বটেই, বিভিন্ন গণমাধ্যমেও রিপোর্ট হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমেও আসছে যে বিক্রম মিশ্রির 11-12 মে নেপালে ভ্রমণ করার কথা ছিল, বৈঠক করার কথা ছিল, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী শিডিউল দেননি এ কারণে এই বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে, এমন তথ্য পাওয়া যাচ্ছে। তো এই তথ্যের পরে বাংলাদেশে যেসব সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলি বা গণমাধ্যম তারা অনেকেই এখন এটি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা করছেন এবং সবাই বলছেন যে নেপালের প্রধানমন্ত্রী কতটা হিম্মত, কতটা তার আত্মবিশ্বাস এবং তিনি কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে পারেন। দেখেন যে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করতে তিনি রাজি হননি, বলেছেন যে আমার সাথে বৈঠক করতে হলে আমার সমপর্যায়ের লোক লাগবে। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে ভারতের প্রধানমন্ত্রী তার সাথে বৈঠক করতে হবে, অর্থাৎ বৈঠক হবে প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী, এরকম একটা বার্তা দিয়েছেন। এবং এই বার্তা দেওয়ার পরে বা এই বার্তা সোশ্যাল মিডিয়াতে আসার পর সেটি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে যে অনেকেই বলছেন যে নেপালের প্রধানমন্ত্রীর হিম্মত দেখেন, ভারতের চোখে কিভাবে চোখ রেখে কথা বলছে। এই কথা সত্য যে তিনি যেটি অ্যাপ্রোচ করেছেন সেটি অবশ্যই একটা সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক এবং তিনি কিন্তু শুধু এই বিষয়ে না, অনেকগুলো বিষয়ে কিন্তু খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে এক ধারায় নিয়ে চলে এসেছেন, কোনো ইংলিশ মিডিয়াম নাই, কোনো অন্য কোনো, এইটার পুরো কারিকুলামকে এক ধারায় নিয়ে চলে এসেছেন এবং নেপালের যেই সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একই ধারায় শিক্ষা তিনি চালু করে দিয়েছেন। বিদেশে গিয়ে শিক্ষার ক্ষেত্রে তিনি কড়াকড়ি আরোপ করেছেন এবং তিনি সুযোগ সুবিধার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমতা তৈরি করে ফেলেছেন এরই মধ্যে তার দেশে, যেগুলো সাধারণ মানুষ গ্রহণ করেছে। তো এগুলো কিন্তু একের পর এক তিনি করেছেন এবং আলোচনার জন্ম দিয়েছেন। আসলে আমাদের দেশে অভ্যুত্থানের পরেও একটা অন্তর্বর্তী সরকার এসেছিল, নেপালেও কিন্তু অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তী সরকার এসেছে এবং সেই সরকারের পরে নির্বাচিত সরকার এসেছে এবং নেপালের অন্তর্বর্তী সরকার যে সুশীলা কার্কি তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার পরই ওই দিন 2-3 দিনের মধ্যেই কিন্তু শিক্ষার্থীদের পরিষ্কার বার্তা দিয়েছেন, এবার আপনারা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যান, পড়াশোনায় মনোযোগ দেন। আমাদের দেশে কি হয়েছিল সেটি আর আমি ব্যাখ্যা করলাম না। এরপরে যেটি হয়েছে যে তিনি কিন্তু একবারে ডিউ টাইম নির্বাচন দিয়ে দিয়েছেন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন এবং বালেন্দ্র শাহ এখন প্রধানমন্ত্রী। তো এই যে তিনি এই শুধু ভারতের সাথে এই ঘটনা ঘটিয়েছেন বিষয়টা কিন্তু এমন না। বিশ্বের যে বিশ্ব মোড়ল যে মাতব্বর মার্কিন যুক্তরাষ্ট্র, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার বিশেষ দূত এসেছিলেন সার্জে গোর, নেপালে এসেছিলেন। সেই সার্জে গোরের সাথেও কিন্তু তিনি বৈঠক করেন নাই, যদিও তিনি এই বিষয়টি তখন সেভাবে কোনো গণমাধ্যমে আসে নাই এবং অন্য কারণ দেখানো হয়েছে, বলেছিলেন যে তিনি ব্যস্ত আছেন, তিনি অন্য বৈঠকে ব্যস্ত ছিলেন, কিন্তু বিষয়টা তো এত হালকা না। কিন্তু গণমাধ্যমে কিন্তু সেভাবে রিপোর্ট হয় নাই। পরবর্তীতে এটি গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে ধীরে ধীরে আসছে, প্রকাশ হচ্ছে এবং এটি নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে দেশটি, সেই দেশের কূটনীতিকদেরকেও কিন্তু তিনি বৈঠক থেকে ফিরিয়ে দিয়েছেন। তো বৈঠক করেননি, তাদের সাথে বসেননি, সেটিও কিন্তু একটা বড় বিষয়। এখন এই যে তিনি এই সাহসগুলো দেখাচ্ছেন, এটি কি শুধু তার ব্যক্তিগত সাহস? আসলে বিষয়টা এরকম না। গোটা বিশ্বটাই আসলে এখন এমন যে দুটি ধারায় বিভক্ত হয়ে গেছে বা ক্ষমতার বলয় ভাগ হয়ে গেছে। এখন কে কোন বলয় থেকে তিনি খেলছেন বা কাজ করছেন সেটি কিন্তু তার সেই আত্মবিশ্বাসের জায়গা তৈরি করে, যেই বলয় থেকে বিশ্ব রাজনীতি
সবচেয়ে বড় বলয় তো নিশ্চয়ই তার দেশের জনগণের যেই ম্যান্ডেট এবং জনগণের যে শক্তি, সেটিই তার সবচেয়ে বড় শক্তি। তারপরেও বিশ্ব রাজনীতি থেকে তো এখন কোনো দেশই মুক্ত নয়, যেটি আমরা হারে হারে টের পাচ্ছি। বালেন্দ্র শাহ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সাথে বসতে চান না, ভারতের পররাষ্ট্র সচিবকে ফিরিয়ে দিতে পারেন। আমাদের কিন্তু সেখানে এখন তেল কিনতে হলে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে, আমাদের এখন গম ভুট্টা আমেরিকা থেকে বাধ্যতামূলকভাবে কিনতে হবে, আমাদেরকে আরও অনেক কিছু করতে হবে, যেটি আমরা এখন আর চাইলেও পারবো না যে আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে। হ্যাঁ, কোনো দেশের ক্ষেত্রে হয়তো আমরা চেষ্টা করব যে চোখে চোখ রেখে কথা বলার ক্ষেত্রে, কিন্তু সব দেশের সাথে সেটি পারবো না, এটি হচ্ছে বাস্তবতা। তো সেই বাস্তবতার মধ্যেই আমরা যারা সোশ্যাল মিডিয়াতে বা অন্য মাধ্যমে বালেন্দ্র শাহর এইসব মানে উদ্যোগ দেখে বা তার এই হিম্মত দেখে আমরা খুব খুশি হচ্ছি। আমরা চাই যে বাংলাদেশও এরকম হিম্মত দেখাক এবং এই হিম্মতের সাথে বাংলাদেশ ঘুরে দাঁড়াক। বাংলাদেশের পররাষ্ট্র নীতিও যেন এরকম হিম্মতলা হয়, এটা সবাই আমরা আশা করি। কিন্তু আশা আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আশার সাথে বাস্তবতার প্রতিফলন কতটুকু ঘটবে সেটি নিশ্চয়ই চারিদিকের পরিবেশ এবং পারিপার্শ্বিকতা দেখলে বোঝা যায়। দেখার জন্য সবাই